আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের এই লাইভটি দেখছেন বা দেখবেন সবাইকে স্বাগতম। আপনারা হয়তোবা আজকে আমাদের ব্যানারটা দেখেছেন যে খুবই একটা ইম্পোর্টেন্ট পার্ট নিয়ে কথা বলবো। যারা ফ্রিল্যান্সিং করছেন অনেকদিন ধরে, যেই ৫ টা কারণে আপনি কখনো সফলতা পাননি এই ফ্রিল্যান্সিং জগতে। অনেক ট্রাই করছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ৫ টা ভুলের কারণে আপনি এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং এর জার্নি বা ফ্রিল্যান্সিংটাও ঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি? আজকে আমি আপনাদেরকে লাইভে এই ৫ টি ভুলের কারণ নিয়ে আলোচনা করব, যে কারণে অধিকাংশ ফ্রিল্যান্সাররা ব্যর্থ হয়। তারা ঠিকভাবে সাস্টেইন করতে পারে না এই সেক্টরগুলাতে। তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে কাজ করতে। যদি আপনি এই ৫ টা জিনিস সলভ করতে পারেন, আশা করি আপনার আর কখনো এই প্রবলেমটা আসবে না। চলেন আমরা আজকে এই ব্যাপারটা নিয়ে আসলে আমি লাইভ সেশনটা তৈরি করেছি। কারণ অনেকে আমাকে বলেছিল যে, আমাদের লাইভ সেশনটা যেন এমন হয় যে, আমরা তো অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং করি। কিন্তু আমরা ফ্রিল্যান্সিং থেকে তেমন আর্ন করতে পারছি না। আসলে কি কারণে এমন হচ্ছে আমাদের? আমরা আসলে কোনো দিক নির্দেশনা পাচ্ছি না, কোন দিকে কি করব? এইজন্য আসলে লাইভটা করা আজকে। তো খুব মনোযোগ সহকারে আপনারা লাইভটা দেখবেন সবাই। তাহলে আপনারা যারা ফ্রিল্যান্সিং এর জন্য কাজ করবেন বা ফ্রিল্যান্সিং এর জন্য সবাই রেডি হচ্ছেন, তারাও এটা জানতে পারলে খুব ভালো হবে আপনাদের জন্য। আর যারা অলরেডি করছেন, তারাও জানলে খুব ভালো হবে আপনাদের জন্য। তো আমি আপনাদের জন্য ১ম এ বলে রাখি যে, ১ম যে কারণটা থাকে বেসিক প্রবলেম। আমাদের এটা সবারই একটা কমন ইস্যুস থাকে যে, আমরা বেসিক না শিখে কম্পিউটারের ফান্ডামেন্টালস, কম্পিউটার, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল ইমেল ব্যবহার করা, MS ওয়ার্ড, এক্সেল এই ধরনের কাজ না জেনে আমরা আসলে এই ধরনের কাজ না করে আমরা চলে আসছি ফ্রিল্যান্সিং করতে। কারণ কেন? আমাদের অধিকাংশ যে এড গুলা আসে Facebook এর মধ্যে বা YouTube এর মধ্যে, আমরা ওইগুলা দেখেই ভাবি যে এগুলো কিছুই মনে হয় জানা লাগবে না। আমরা এগুলা না জেনেই ফ্রিল্যান্সিং করতে পারবো। আসলে এই জায়গায় সবচেয়ে বড় একটি ভুল করে থাকি আমরা যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসি, যে আমরা ভাবি যে মোবাইল দিয়ে মনে হয় ফ্রিল্যান্সিং করা যাবে বা শর্টকাট ওয়েতে করা যাবে। তেমন কম্পিউটার ধারণা বা ল্যাপটপ চালানোর ধারণা আমাদের লাগবে না। না হলেই হবে। ওইখানে গেলেই সব করা যাবে। আসলে এটাই সবচেয়ে বড় ভুল। আপনি দেখবেন একটা ফ্রিল্যান্সিং কোর্সে যারা ভর্তি হয় বা থাকে, এখানে কিন্তু সবাই সফল হতে পারে না। এটা ট্রু। এখানে যদি ৪০ জন, ৩০ জন বা ২০ জন স্টুডেন্ট থাকে, দেখবেন ২ থেকে ৩ জন বা ৪ জন বা ১ জনও এমন আছে যে এখান থেকে সফল হয়। এটা ডিপেন্ড করে শুধু নট অনলি যে আমি কোর্সে ভর্তি হব আর সাথে, সাথে আমি সফল হয়ে যাব। ব্যাপারটা কিন্তু আসলে এভাবে না। ওই যে ১ম কারণটা আমি এখানে বলে দিলাম। বেসিক দুর্বলতা অনেক বেশি থাকে। এমনও হবে যে দেখবেন যারা মেন্টর থাকে তারা ক্লাস নেওয়ার সময় যে একটা Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তার পুরো একটা ক্লাস শেষ হয়ে যায়। তো যেই লোকটা ভালো কাজ করে সে তো অবশ্যই সে Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ভর্তি হয় নাই। তো এই জায়গায় অনেক প্রবলেম ক্রিয়েট হয় মেন্টরদের ক্লাস নিতে গেলে। তো আপনারা যারা সিদ্ধান্ত নিবেন যে আমি ফ্রিল্যান্সিং করব, ইনকাম করব, অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আমি আগে থেকে কম্পিউটার জানি কিনা। মানে জানি কিনা বলতে বোঝাচ্ছে না যে আপনি কোন কাজ জানতে হবে না। মানে কম্পিউটার সম্পর্কে যে ফান্ডামেন্টালস বলতে আমরা কি বুঝতেছি? যেমন ধরেন কম্পিউটারের ফোল্ডার, সেটিংস, তারপরে নোটপ্যাড, তারপরে ইন্টারনেট ব্রাউজিং করা, এই যে কিবোর্ডের যে শর্টকাট ওয়ে গুলো আছে, হ্যাঁ? এরপর হলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল টুকটাক অ্যাডভান্স লেভেলের কাজ না। যেমন একটা ক্লায়েন্ট শিট দিলে সেটা ওপেন করা, এগুলো জানতে পারলেই আপনি মনে করেন যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে পারবেন। একটা জায়গায় আপনি স্ট্রং ধরতে পারেন। যদি এটা স্ট্রং না হয়, আমি মনে করি আপনি এখনো ডিসিশন নিবেন না। এটা যেই হোক। এখন আমি একটা এভারেজ হিসাব করে দেখেছি বা আমি অনেকদিন ধরেই তো এই মেন্টর পেশায় আছি। ইয়াংরা এই সেক্টর খুব ভালো করে, অনেক ভালো করে। কারণ তারা আগে থেকেই
ডিভাইসের ব্যাপারে একটু ফ্রেন্ডলি থাকে, তো তাদের কাজগুলা করতে খুব ইজি হয়। আবার যারা একটু বয়স্ক থাকে তারা যে করতে পারে না ব্যাপারটা কিন্তু এমন নয়। তারাও কিন্তু করতে পারছে। কিন্তু তাদের হয় কি, তারা একটু এই ডিভাইসগুলোতে ফ্রেন্ডলি না জানা থাকার কারণে তাদের এই প্রবলেমটা বেশি হচ্ছে। আমি অনেক এমন আমার স্টুডেন্টকে দেখেছি যাদের বয়স বেশি, তাও কিন্তু ওরা বেশি খুবই স্ট্রং, মানে কি বলবো, তো ওরা কিন্তু কাজ করতে পারছে। আমি অনেককে দেখেছি এমন। তো এই জন্য আমি বলবো না যে আপনার বয়স হয়েছে আপনি মনে হয় করতে পারবেন না। বেসিক যদি আপনার ভালো থাকে আপনি ইনশাল্লাহ করতে পারবেন। বেসিক না ভালো থেকে আপনি যদি বলেন স্যার আমাকে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অমুক তমুক শিখান, কোনো লাভ হবে না, আমি বলে দিলাম। আগে এটা শিখতে হবে, কারণ আপনাকে যে মেন্টরটা ক্লাস নিবে সেখানে আপনাকে ফান্ডামেন্টালস, তারপরে আপনার ব্রাউজিং, এগুলো শেখানো হবে না। এখানে আপনাকে অ্যাডভান্স জিনিস শেখানো হয়। এখানে কাজটা কিভাবে করবেন সেই বিষয়ে শেখানো হয়। এখন আপনি যদি এখানে যদি রিফ্রেশ করা, সেটিং করা, কন্ট্রোল প্লাস সি কপি করা এগুলা শিখেন, তাহলে তো আপনি আগাতে পারবেন না। আপনি কিভাবে ইনকামের চিন্তা করতেছেন? আপনি তো স্কিলে আপনার নাই। তো এটা মাথায় রাখবেন। এই জন্য আমি বলেছি আজকের এই লাইভটা সবাই দেখবেন যারা আসলে সিদ্ধান্ত নিচ্ছেন যে ফ্রিল্যান্সিং করবেন। যদি এই ৫টা জিনিস আপনার মধ্যে থাকে আপনি শুরু করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি চাই আপনারা সঠিকভাবে জেনে শুরু করেন। আমরা না জেনে অনেকেই এই ভিডিও দেখি, ইউটিউবের, ফেসবুকের ভিডিও দেখে আমরা চলে আসি। কিন্তু এই জিনিসগুলো যদি আপনি ভালো জানেন আপনি শুরু করতে পারেন। আচ্ছা, এটা গেল। এরপরে যে ইস্যুসটা থাকে, ইংলিশ না জানা, এটা খুবই মারাত্মক একটা প্রবলেম অনেকের হয়ে থাকে। বেসিক আপনাকে ইংলিশ জানতে হবে ন্যূনতম। আপনারা বলতে পারেন ট্রান্সলেট করে আমরা চলতে পারবো। ভাই আপনারা যারা জানেন হয়তো বা ইংলিশ, তারা বুঝেন যে ট্রান্সলেটের ইংলিশ কতটা সঠিক হয়। তো ট্রান্সলেট করে আপনি কয়দিন চলবেন? আপনাকে বেসিক অন্তত একটা ক্লায়েন্টের প্রপোজাল পড়ে রিড করে আনসার দেওয়া, তারপরে আপনি নিজে অন্তত রাইটিং করতে পারলেই হলো। মানে বেসিক লেভেলে রাইটিং করতে পারলেই হলো। যে আমাকে ওই অ্যাডভান্স লেভেলে রাইটিং করতে হবে ব্যাপারটা এমন না। সহজ শব্দ দিয়ে আপনি রাইটিং করতে পারলেই হলো। মানে আপনাকে এমন না যে অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে হবে, আইএলটিএস জানতে হবে। ব্যাপারটা আসলে এমন না। আইএলটিএস এর সাথে ইংলিশ জানাটা কোনো সম্পর্ক না। আপনি বাইরের দেশে গেলেন এটা অন্য হিসাব। কিন্তু ইংলিশ জানা আপনাকে লাগবে। ইংলিশ ছাড়া এই সেক্টরে কাজ করতে পারবেন না। আপনি যখন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, এটা রিড করতে হবে। রিড করে তারপর নিজে সুন্দর করে নিজের মনের ভাষায় লিখতে হবে। ট্রান্সলেট করলে দেখবেন আপনারা যারা ট্রান্সলেট করেন তারা হয়তো বা জানেন, বুঝতে পারবেন না। যারা একটু অ্যাডভান্স ইংলিশ জানে তারা জানে যে ট্রান্সলেটে অনেক ইস্যুস থাকে। এখানে সঠিক গ্রামাটিক্যাল সেন্টেন্স থাকে না। তো এগুলো অনেক ভুল থাকে। তো এই জন্য ভালোভাবে ইংলিশ যদি শিখতে চান আপনি টেন্স শিখেন, ভার্ব শিখেন, সেন্টেন্স শিখেন, হ্যাঁ, তারপরে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, হ্যাঁ, মডেল ভার্ব এগুলো শিখেন। আর কিছু শিখতে হবে না এত। আপনাকে হাই লেভেল শিখতে হবে না। নাউন প্রোনাউন এগুলো জানলে হবে। গ্রামারের একটু বেসিকটা জানতে পারলে আপনি মোটামুটি শুরু করতে পারবেন। আপনাকে তো এখানে কথা বলতে হচ্ছে না। যেমন আপনারা অনেকে ভাবতে পারেন ফ্রিল্যান্সিং করতে হলে মনে হয় অনেক কথা কথা বলতে হয়। আসলে না, তেমন কথা বলতে হয় না। 90% ক্লায়েন্টের মেসেজেই আপনার সাথে কাজ করবে। হয়তোবা 10% ক্লায়েন্ট আপনার সাথে কনভারসেশন করবে। তো স্পোকিংটা পুরোটা আলাদা। এটার রুলসটা আলাদা। এটার সাথে কোনো ম্যাচ হয় না। কিন্তু আপনি লিখাটা তো আপনাকে লিখতে হবে। এটা যদি আপনি না করতে পারেন তাহলে কিভাবে হবে? তো এই ইস্যুটা অনেকের থাকে। অনেকে ধরেন মানে অনেকে এটা কিছু মনে করবেন না যে একটু পড়ালেখা কম থাকার কারণে ধরেন 5-6 পড়েছেন, পড়ে ফ্রিল্যান্সিং এ চলে আসছেন। কিন্তু আপনার এতটুকু যদি ইংলিশ না থাকে যে 5-6 এর ইংলিশ দিয়ে আপনি কিভাবে একটা ক্লায়েন্টের কাজ করবেন? এটা কি পসিবল? এটা পসিবল না তো। তাহলে আপনাকে একটু বেসিক ইংলিশটা শিখলে একটু সুবিধা হবে আপনার। কারণ 5-6 এর তো এটা বেসিক ইংলিশ হয়ই না হিসাবে। কারণ এখানে আর আপনাকে এমন কি ইংলিশ শেখানো হয়? আপনি যদি একটু মোটামুটি আ এসএসসি পর্যন্ত যদি ইংলিশটা জানেন তাইলে আপনার একটু সুবিধা হবে। এটি স্ট্রং আপনি জানতে পারবেন। অনেকে আবার বলব না যে 5-6 এর ইংলিশ ভালো জানে না। আমি আমার অনেক কিছুকে দেখেছি যে 7 এ পড়ে সে খুব ভালো ইংলিশ বলতে পারে বা ইংলিশে লিখতে পারে। হ্যাঁ? অনেকে আপনার ভার্সিটি উঠে গেছে তাও এত ইংলিশ লিখতে পারে না। তো এরকম প্রবলেম হয়। আমি ইংলিশটাকে বলব না যে ইংলিশ সবাই সুপার হবে। আসলে ব্যাপারটা এমন না। কিন্তু জেনে রাখাটা ভালো। আপনাদেরকে জানতে হবে ইংলিশ, হ্যাঁ? আমরা একবারেই আ কিছুই জানি না। আমরা ধরেন বানানও করতে পারতেছি না। আমরা
এটা এমন স্পেলিং করতে পারতেছি না, আবার এমন হচ্ছে যে আমরা নিজেও পড়ে বুঝতে পারতেছি না, তাহলে আমরা ক্লায়েন্টের কাছে কিভাবে করবো? আপনি একটা ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কানাডা, অস্ট্রেলিয়া, এবার ইউএসএ, তাহলে ওদের কাজ কিভাবে করবেন আপনি? তাহলে এই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমাদের আরেকটা ভুল থাকে, সেটা হলো নির্দিষ্ট স্পেসিফিক স্কিল না শেখা। আমরা কি করি যে প্রত্যেকটা সময় 6 মাস পর পর কোর্স করি। আজকে ডিজিটাল মার্কেটিং, কালকে ভিডিও এডিটিং, এরপরে গ্রাফিক ডিজাইন, এরপরে এআই, মানে এরকম করতে থাকি। মানে আমাদের স্কিল গুলোকে না আমরা স্থির করি না। মানে এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধরতে পারেন এক প্রকারের। যে আমরা কি করি, একটা স্কিল শিখলাম, কি স্কিলটা কি স্পেসিফিক করতে পারতেছি না, যে আমরা কোনটার উপরে ফোকাসটা আসলে করব। দেখেন, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিংটা কি এটা নিয়ে আমি কিন্তু আলোচনা অনেকবারই করেছি, যে আপনাকে একটা স্কিল শিখে এখানে কাজ করতে হবে। যে কোনো স্কিল, আপনি যদি মনে করেন আমি ইউটিউবে কাজ জানি, ইউটিউবে সিডিও আপনি শুরু করতে পারেন, এটা একটা স্কিল হতে পারে। এখন স্পেসিফিক যদি স্কিল আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি এই সেক্টরে কাজ করা খুবই কঠিন হয়ে যাবে আপনার জন্য। তো এই জন্য আমি মনে করি আপনারা চেষ্টা করবেন একটা স্পেসিফিক স্কিলটা শেখা। যে আপনারা অনেকে এরকম ভাবে চিন্তা করেন যে আজকে ভিডিও এডিং এর কাজ শিখবো, কালকে গ্রাফিক শিখবো, এরপরে আমরা চলে যাব ডিজিটাল মার্কেটিং, তারপর ওয়েব ডিজাইন, এরকম করতে থাকেন। এটা করলে কখনো আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারবেন না। তারপর আমরা স্পেসিফিক স্কিল শিখি, তা ঠিক আছে, শিখলাম, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম, এই জায়গায় আমরা অনেকে ভুল করে ফেলি। কেন জানেন? বর্তমান সময় ক্লায়েন্টরা আসলে কি ধরনের প্রোফাইল পছন্দ করে জানেন? এটা আমরা আপনাকে একটু বলি যে স্পেসিফিক একটা নিশ ধরে যদি আপনি করতে পারেন, যেমন আপনি ফেসবুক অ্যাডস চালাতে পারেন, আপনি ফেসবুকের মধ্যে যা যা আছে সে বিষয়ে নিজেকে প্রেজেন্টেশন করেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে সার্ভার সাইড ট্র্যাকিং, জিএ, এগুলা সম্পর্কে, গুগল ট্যাগ ম্যানেজার, এগুলো সম্পর্কে আপনি সুন্দর করে প্রোফাইল আপনি সাজাতে হবে আপনাকে। অনেকে কি করে, একটা প্রোফাইল সাজানোর সময় ফাইবারের মধ্যে সে যে কত কিছু জানে ডিজিটাল মার্কেটিং এর, পুরাটাই এখানে অ্যাড করে দেয়। যেমন আমি এসইও জানি, আমি ফেসবুক জানি, আমি গুগল জানি, আমি ইউটিউব জানি, সব। তখন যে বায়ারটা আসে সে কনফিউশন পড়ে যায়। সে যখন দেখবে তার এতগুলো স্কিল, তখন সে বুঝতে পারে না যে আসলে সে আমার কাজটা ঠিকভাবে করতে পারবে কিনা, মানে আপনাকে এক্সপার্টিস তার কাছে মনে হয় না। আর যখন আপনি স্পেসিফিক একটার জন্যই প্রোফাইল বানাবেন, তখন বায়ার বুঝে নিবে আপনি আসলেই খুবই স্পেশালিস্ট এবং আপনি একজন খুবই দক্ষ মানুষ, একজন এক্সপার্ট হিসেবে সে কাউন্ট করে আপনাকে। তো এই জন্য স্পেসিফিক করা ভালো। যেমন আপনি যদি এটা প্ল্যান করেন, আমি ই কমার্স এসইও নিয়ে কাজ করি, আমি লোকাল এসইও নিয়ে কাজ করি, লোকাল এসইও নিয়ে আপনি শুধু প্রোফাইল বানান। আপনার এর দরকার নাই যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এখানে অ্যাড করার কোনো দরকার নাই। যদি অ্যাড করেন, আপনি বুঝতে পারবেন যে এই ধরনের ক্লায়েন্ট আপনি হারাবেন আস্তে আস্তে করে। এটা নতুন যারা থাকে তারা এটা বুঝে না, না বুঝেই ধরেন যত বেশি প্রোফাইলে স্কিল থাকবে মনে করে তত বেশি কাজ। আসলে এটা ভুল, সম্পূর্ণ ভুল। আমরা এই সেক্টরে কাজ করি, আমরা জানি প্রোফাইলটাকে এমন ভাবে সাজাবেন যেন স্পেসিফিক ওই ওই সেক্টরে আপনি সবচেয়ে ভালো কাজ করেন। তখন বায়াররা যখন প্রবেশ করবে আপনার প্রোফাইলের দিকে তাকাবে, তখন বুঝবে না আপনি এটা নিয়ে শুধু কাজ করেন, তাহলে এটার মধ্যে আপনি স্পেশালিস্ট। যেমন ধরেন একজন নাক কান গলা বিশেষজ্ঞ, এখন তার কাছে আপনার মাথা ব্যথার জন্য আপনি আসছেন, তো সে তো আপনাকে ওই চিকিৎসা দিতে পারবে না। সে ডক্টর বলে কি সে এই চিকিৎসা করতে পারবে? এখন আপনার লাগবে অর্থোপেডিক্স এর ডক্টর, আপনি যদি ওর কাছে এসে চিকিৎসা নেন, এখন আপনি বলতে পারেন স্যার ও তো ডাক্তার, আর ওর কাছে আমি আসছি, ও তো দেওয়ার কথা না, কি হয়ে দিবে? দুজনের কাজ দুই রকম। ডাক্তারের মধ্যে কতগুলা ভাগ আপনি দেখতে পাচ্ছেন, সেম জিনিস এই সেক্টর গুলোতে অনেকগুলা ভাগ আছে। আপনি একটাতে ভালো করে শিখেন। এবার আসেন ইউটিউবের মধ্যে। ইউটিউবের মধ্যে কিন্তু এমন হচ্ছে ইউটিউব এসইওটা আপনি ভালোভাবে করেন, ইউটিউব এসইওর জন্যই একটা প্রোফাইল বানায় ফেলেন ফাইবারের মধ্যে, আপওয়ার্কের মধ্যে। এটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, তারপর হলো এসইও, সেটিংস, হ্যাঁ, ম্যানেজমেন্ট, এটা নিয়ে একটা বানান পুরো প্রোফাইল। দেখবেন আপনার ক্লায়েন্ট বুঝবে যে আপনি ইউটিউব এক্সপার্ট, তখন ওই ধরনের ক্লায়েন্ট আপনি পাবেন। র্যান্ডম যখন দিবেন তখন দেখবেন আপনার ক্লায়েন্ট বেসও ঢুকতেছে না, ক্লায়েন্ট আসতেছে না। এরপর কি করেন? র্যান্ডম কান্ট্রি টার্গেট করা। এটা আরো বড় ভুল করে যারা এই সেক্টরে কাজ করে থাকে। র্যান্ডম কান্ট্রি টার্গেট করে মানে এমন যে আমরা যখন ক্লায়েন্ট হান্ট করতে যাই বা কাজ করতে চাই, অনেকে বলে স্যার আমি তো অনেক কষ্ট করে ক্লায়েন্ট হান্ট করি আর ক্লায়েন্ট তেমন পাই না। আসলে কারণটা কি? এটা কারণটা হলো কি, আপনি ক্লায়েন্ট গুলোকে যখন মানে আমরা হান্টিং করি, তখন আমরা র্যান্ডম সকল ধরনের কান্ট্রি গুলাকে টার্গেট করা শুরু করে দিই। যেমন ধরেন ইউএসএ, কানাডা, এরকম ধরনের কান্ট্রি গুলা টার্গেট করি। আমি একটা ছোট লাইভের মধ্যে ট্রিক্স বলে দিই আপনাদেরকে।
দেখেন আমরা যদি সবাই ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের দেশকে বা ইউকে কে টার্গেট করি, তাহলে শুধু কি ওরাই দুনিয়া সার্ভিস নেয় আর কে কেউ সার্ভিস নেয় না? এরকম তো অনেক ইউরোপের দেশ আছে, বাইরের দেশ। আপনি যদি একটু ইউরোপ লিস্ট দেখে গুগলে সার্চ করেন, আপনি এরকম অসংখ্য দেশ পাবেন। যেমন ধরেন বেলজিয়াম আছে, সুইডেন আছে, নেদারল্যান্ড আছে, ডেনমার্ক আছে। এই দেশগুলোতে যান, ওইগুলাকে টার্গেট করেন আপনি। আপনি কেনই শুধু ইউএসএ, কানাডা, ইউকে এর মধ্যে পড়ে আছে? আপনারা বেশিরভাগই আমি অনেককেই দেখি যে ইউএস এর ক্লায়েন্টই খুঁজতে হয়। কেন? ইউএস এর ক্লায়েন্ট ছাড়া কি অন্যরা ক্লায়েন্ট না আপনার? অন্যরা কি আপনাকে মেসেজ দিলে রিপ্লাই দিবে না? অবশ্যই দিবে। আপনি যেমন ইউএসএ, কানাডা, ইউকে হান্টিং করে ক্লায়েন্ট খুঁজতেছেন, সেম অন্যরাও খুঁজতেছে। এখন সবাই যদি একই লোককে এভাবে মেসেজ দিয়ে থাকেন, তাহলে অন্য কান্ট্রির লোককে তো আর কেউ দিচ্ছে না। একজন ধরেন সুইডেনের কোনো লোকের একটা এসইও করা দরকার বা একটা ফেসবুকে চালানো দরকার। এখন তাকে এরকম কেউ নক করেও না। সেই জন্য ওইরকম কারোর কাছে হান্ট হয়ও না। তো আপনি চিন্তা করে দেখেন, আমি যদি এরকম ইউনিক কান্ট্রি গুলাতে টার্গেট করতে পারি একটু ভালো জায়গায়, আবার এমন না যে এমন জায়গায় আপনি হান্ট করতেছেন যেগুলাতে কেউ পেমেন্ট তেমন বেশি করে না। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি যদি ফিনল্যান্ড, হাঙ্গেরি এগুলোতে যেতে পারেন। এগুলা কিন্তু একটা ইউরোপ দেশ। তো ওই দেশগুলোতে তো ভালো টাকাও ডিমান্ড আছে। একটা প্রজেক্ট করলেও ভালো টাকা পাওয়া যায়। তো আমরা কেন ভাই, তো সুইজারল্যান্ডে যেতে পারেন, খুব ভালো। এই কান্ট্রি আপনি টার্গেট করতে পারেন। শুধু কেন ইউএসএ, কানাডা টার্গেট করতে হবে? তো এই জন্য র্যান্ডম কান্ট্রি টার্গেট না করে একটা স্পেসিফিক, ধরেন আজকে আপনি চিন্তা করলেন আমি বেলজিয়ামের ক্লায়েন্ট ধরবো। আপনি ১ মাস বেলজিয়ামকে টার্গেট করেই কাজ করেন না। দরকার নাই তো। পরের মাস বেলজিয়াম যদি আপনার ফল্ট হয়, পরের মাস বাদেন আমি ১৫ দিন বা ১ সপ্তাহে বেলজিয়াম টার্গেট করলাম। পরের সপ্তাহ আমি সুইডেন টার্গেট করলাম। এর পরের সপ্তাহে আমি নেদারল্যান্ড টার্গেট করলাম। এরকম করেই কাজ করেন না। দেখবেন আপনি রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। লাস্ট যেটা হয়, লাস্ট আমরা শেষ করব বলে র‍্যান্ডম পিপল টার্গেট করা, ক্লায়েন্ট হান্ট করা। স্পেসিফিক না নিজ ধরে টার্গেট করেন। মানে আমরা যখন ক্লায়েন্ট হান্ট করতে চাই, ওই যে বলি না যে ফ্রিল্যান্সিং করে আসলে কিছু করতে পারি না। এটা প্রবলেমটা হলো কি, আমরা ক্লায়েন্টের মুভমেন্টটা বুঝি না। আমরা কে আমার ক্লায়েন্ট? আসলে কাদের কাছে গেলে আমি কাজ পাবো? কাদের প্রয়োজন আমাদের এই সার্ভিসটা আমরা ধরতে পারি না। আমরা কি করি, র‍্যান্ডমলি YouTube থেকে, Google থেকে ভিডিও দেখে আমরা ইমেইল বের করি, লিস্ট বের করি আর র‍্যান্ডম সবাইকে মেসেজ পাঠাই। এইজন্য আমাদের কোনো ক্লায়েন্ট থাকে না। আমাদের সকলের উচিত যে স্পেসিফিক একটা নির্দিষ্ট লোকদেরকে ধরে মেসেজ করা। ২০২৬ সালে এসেও যদি আপনি এরকম ১ লাখ ২ লাখ মেসেজ পাঠান একদিনে, কোনো ফায়দা পাবেন না। কারণ মানুষ এখন এটা চায় না যে আপনি কি এক্সপার্ট, এটা চায় না। যে আপনি বলতেছেন না যে আমি ৫ বছরের এক্সপেরিয়েন্স, আমি অমুক কাজ করতে পারি, অমুক করতে পারি, তমুক করতে পারি, উড়াই ফেলবো কাজ করে। এসব কিছু বলতেছেন। মানুষ এগুলার পছন্দ করে না ভাই। এগুলা শেষ। মানুষ এখন তার প্রবলেম নিয়ে কথা বলতে হবে। যেমন একটা মানুষ তার ফেসবুকে এড চালাচ্ছে, খরচ হচ্ছে অনেক টাকা। এখন আপনি তাকে হান্ট করতে হবে। তাকে এই যেটাকে বলে অডিট করতে হয়। আমরা এটা নিয়ে অনেক ক্লাস নিয়েছি। ইভেন একটা এসইও ক্লায়েন্ট আপনি কিভাবে হান্ট করবেন, আপনার লোকাল এসইও ক্লায়েন্ট, তারপর ই-কমার্স এসইও ক্লায়েন্ট, Google Ads এর ক্লায়েন্ট, এগুলাদেরকে অডিট করতে হয়। তাদের প্রবলেম বের করে তাদের সাথে নেগোসিয়েশন করতে হয়। এখন একটা সময় আমাদের সময় অনেক কঠিন ছিল। যখন ChatGPT ব্যবহার করতাম না, তখন আমরা নিজেরাই লিখতাম। ধরে প্রবলেম ধরে অডিট গুলা করতে হতো। এখন কিন্তু ChatGPT কে প্রবলেম বললে ও পুরো অডিট করে পাঠায় দেয়। তাহলে কত সুন্দর সিস্টেম ক্রিয়েট হয়ে গিয়েছে। মানে এখন আরো সহজ হচ্ছে। কিন্তু আপনারা অনেকেই এই অলসতার কারণে এটা করতে চান না। যেমনটা স্পেসিফিক দিয়ে বলি, যেমন ধরেন আজকে আপনি একটা লিস্ট বানালেন, বেলজিয়াম টার্গেট করে আপনি ক্লায়েন্ট খুঁজবেন। পাশাপাশি একটা নিশ সিলেক্ট করেন। মানে বেলজিয়ামের কোন লোককে টার্গেট করবেন? বিজনেস ওনার কারা? রেস্টুরেন্ট হইতে পারে, তারপরে হ্যান্ডিম্যান হইতে পারে, তারপর হইতে পারে আপনার লন্ড্রি হইতে পারে, ক্লিনিং সার্ভিস হইতে পারে, প্লাম্বার হইতে পারে। হ্যাঁ? এই ধরনের যে ওনার গুলো আছে তাদেরকে টার্গেট করে। লক স্মিথ হইতে পারে, টুইং সার্ভিস হইতে পারে, হ্যাঁ? অ্যাকাউন্টেন্টস সার্ভিস যারা হয় তাদের হইতে পারে, ফাইন্যান্সিয়াল হইতে পারে, ইলেকট্রিশিয়ান হইতে পারে। এইরকম একটা দেশের সাথে একটা নিশ মিলা। ডেন্টিস্ট, ধর আমি এক পাশে বেলজিয়াম নিলাম, আরেক পাশে আমি ডেন্টিস্ট নিলাম। এই বেলজিয়ামের মধ্যে আবার ভাগ করবেন। বেলজিয়ামের মধ্যে ভাগ করবেন। ধরেন বেলজিয়ামের অনেকগুলো সিটি আছে। যেমন ধরেন বাংলাদেশের মধ্যে সিটি হলো ঢাকা একটা সিটি, গুলশান একটা সিটি, উত্তর একটা সিটি, চট্টগ্রামে যদি জানি এখানে অনেক সিটি আছে। তো বেলজিয়ামের মধ্যে একটা সিটিকে টার্গেট করবেন, না ঢাকা। তো বেলজিয়ামের সাথে আপনি কি করেন, ঢাকা মানে আমাদের বাংলাদেশ না, বেলজিয়ামের একটা সিটির নাম যদি আপনি লেখেন, বেলজিয়াম, বেলজিয়াম অল সিটি নেম, দেখেন এখানে একটা সিটি নেবেন,
যে কোনো একটা সিটি নেবেন, এখানে অনেকগুলো সিটি আসবে, আমি সিটিতে যাই, লিস্ট অফ সিটি, এই দেখেন একটা সিটি নেবেন, এটার সাথে আপনি অ্যাড করেন লক স্মিথ। এখন এই নিশ একটা লক স্মিথ নিলেন, একটা সিটি নিলেন, নিয়ে এখন আপনি রিসার্চ করেন কাদেরকে টার্গেট করবেন। ডেন্টিস্ট নিলেন, এক পাশে সিটি নিলেন, নিয়ে আবার আপনি ওই টাইপের লোকদেরকে খুঁজেন, হান্ট করেন, তাদের প্রবলেমটা বের করেন, তাদের ওয়েবসাইটে কি প্রবলেম হচ্ছে। যেমন একটা ট্রিক শিখিয়ে দিই আপনাদেরকে, যারা গুগল অ্যাড চালায়, ফেসবুক অ্যাড চালায়, তাদেরকে আপনি এসইও অফার করেন, কারণ টাকা খরচ করে ওরা পেড মার্কেটিং করতেছে। যদি আপনি অর্গানিক ভাবে র্যাঙ্ক করাতে চান তাহলে অবশ্যই এসইও করতে হবে। জাস্ট একটা ট্রিক্স বলে দিলাম, এটা এসইওর জন্য একটা ট্রিক্স বলে দিলাম। যারা এসইও নিয়ে কাজ করতেছেন, যারা গুগল অ্যাড চালাচ্ছে, তাদেরকে আপনি অফার করেন যে আপনি এসইও করে দিবেন, তাহলে দেখবেন ওইখানে ক্লায়েন্ট হান্ট হওয়ার চান্স থাকে বেশি। গুগল অ্যাডে অনেক টাকা খরচ হয়। আপনি যদি সিপিসি অফ লক স্মিথ দেন, দেখবেন লক স্মিথের অনেক টাকা খরচ হচ্ছে, একটা ক্লিকে $30 $20 করে যাচ্ছে। আপনি যদি র্যাঙ্ক নিয়ে আসতে পারেন তো খুবই ভালো আপনার জন্য। ওইভাবে ক্লায়েন্ট হান্ট করেন, এরকম অনেক ট্রিক্স আছে, আপনাকে এরকম বুঝতে হবে। এই 2026 সালে যদি আপনি এভাবে এলোমেলো শুধু ভিডিও দেখতেছেন, অমুকের ভিডিও দেখে শুধু র্যান্ডমলি মেসেজ পাঠায়, তাহলে তো কখনো ক্লায়েন্ট পাবেন না। আর ক্লায়েন্ট, একটা লাস্ট যে কথাটা বলবো, হ্যাঁ ক্লায়েন্ট আপনি অনেক কষ্ট করছেন, পরিশ্রম করতেছেন, সবকিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। আগেই বলছি যে ভাই দেখেন, রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে আসবে, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করবেন যে ক্লায়েন্ট পাওয়ার জন্য। এখন এমন হয়েছে যে আপনি 30 দিনে 30টাই ক্লায়েন্টকে টার্গেট করছেন, কিন্তু ভালো মানের। আমি কি বলছি যে র্যান্ডমলি 100 টার্গেট না করে প্রত্যেক দিন 2টা টার্গেট করেন, মাসে 60টা, মানে যাদেরকে প্রবলেম ফেস করে আপনি টার্গেট করতে পারবেন, তাহলে দেখবেন এখান থেকে একটা নক পাবেন। যদি আল্লাহ রিজিক আপনার ওইখানে রাখে, রিজিক তো আল্লাহ তাআলা এখান থেকে আসে, এখানে আমাদের হাতে কিছু করার নাই, কিন্তু আমাদের সর্বোচ্চ ট্রাই করতে হবে। আমরা এটা বলতে পারবো না যে আপনি এভাবে করলেই আপনার 100% অর্ডার চলে আসবে, নক চলে আসবে, কিন্তু হ্যাঁ আমাদের বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ। আর আল্লাহর অশেষ রহমতে আমরা চাইলে আমরা পারবো। আপনাকে পরিশ্রম করতে হবে। এই জায়গাতে বলা হয় যে সঠিকভাবে সঠিকভাবে পরিশ্রম করে, সঠিকভাবে সঠিক উপায়ে পরিশ্রম করে আমাকে কাজটা করতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ এই সেক্টরে আপনি কাজ করতে পারবেন। আর সবচেয়ে বেশি হলো ধৈর্য ধারণ করতে হবে অনেক বেশি। এখানে এখানে লেগে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে র্যান্ডমলি অমুক তমুক করবো তাহলে কিছুই হবে না। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনার জার্নিটা খুব ভালো হোক। আপনি আমার লাস্ট এই 5টা জিনিস শুধু মনে রাখবেন, দেখবেন আপনি শুরু করতে পারেন আজকে থেকে। যদি আপনার কাছে মনে হয় যে 5টা জিনিস আমার কাছে আছে, হ্যাঁ স্কিল তো আপনি শিখে ফেলছেন, আমি বললাম তো স্কিল আপনার শেখা হয়ে গেছে, আপনি এই 5টা জিনিস আপনার মধ্যে থাকে না, যার কারণে আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন না। আমি কি, আপনি বলতে পারেন যে স্যার আপনি তো স্কিল কথা একবার বলতেছেন না। ভাই আমি কি বলছি, 2026 সালে স্কিল ক্রিয়েট করছেন কিন্তু আপনার কাছে ক্লায়েন্ট নাই, এটাই প্রবলেম। প্রবলেম যদি 5টার কারণে হয়, যে স্কিলটাও রেডি হয়ে যায় কিন্তু হয়তো ভাই 5টা থেকে একটা জিনিস আপনার মধ্যে নাই। এই যে ক্লায়েন্ট হান্টিং নাই, 5টার মধ্যে আপনার বেসিকে দুর্বল, 5টার মধ্যে আপনার ইংলিশে দুর্বল, 5টার মধ্যে আপনাকে ওই যে উল্টাপাল্টা লোকে টার্গেট করতেছেন। এই যে দুর্বলতাগুলো যদি সলভ করতে পারেন ইনশাল্লাহ, আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবেন। এ বলে আজকে লাইভ শেষ করতেছি। আমরা এরকম আরো টিপস এন্ড ট্রিক্স দিব। আমাদের পেজটা ফলো রাখবেন সবাই। আর নতুন যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় জানতে, আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।